এদিকে হঠাৎ করেই মাঠে নেমেছে আওয়ামী লীগ। দুপুরের পরেই রণক্ষেত্র উত্তল ফরিদপুরের ভাঙ্গা। পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর, গুলিতে নিহত, আহতের সংখ্যা অগণিত। আজ কলকাতায় আজকের এই সোমবার কলকাতায় বিজয় দুর্গ, যেটা নাম সাধারণভাবে প্রচলিত ফোর্ট উইলিয়ামস, যেটা পূর্বাঞ্চলীয় যে ভারতীয় সেনার হেডকোয়ার্টার, তো সেই ফোর্ট উইলিয়ামে বা বিজয় দুর্গে আজ এতক্ষণে আলোচনায় বসে গেছেন, আলোচনা চলছে। সেই আলোচনায় আছেন এটার নাম হচ্ছে খবর। ডক্টর ইউনূস স্যার ভালো আছেন? আপনি শুনলাম যমুনায় নাকি আপনি ঠিক মতো ঘুমাইতে পারছেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন, তার কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকলের বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। চলুন। আজ কলকাতায় আজকের এই সোমবার কলকাতায় বিজয় দুর্গ, যেটা নাম সাধারণভাবে প্রচলিত ফোর্ট উইলিয়ামস, যেটা পূর্বাঞ্চলীয় যে ভারতীয় সেনার হেডকোয়ার্টার, তো সেই ফোর্ট উইলিয়ামে বা বিজয় দুর্গে আজ এতক্ষণে আলোচনায় বসে গেছেন, আলোচনা চলছে। সেই আলোচনায় আছেন এটার নাম হচ্ছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের বৈঠকে হাজির হয়েছেন গতকাল। দিল্লি থেকে এসেছেন, দিল্লি থেকে নয়, উনি আসাম থেকে এসছেন। আসামে তার সফর ছিল, সেখান থেকে তিনি কলকাতায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও আজকের বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি আমাদের অনিল চৌহান সাহেব, তিনিও থাকবেন কলকাতায় আজকের বৈঠকে। এছাড়া ভারতের প্রতিরক্ষা বিভাগের সচিব, তিনিও থাকবেন আজকের এই বৈঠকে। এবং বৈঠক সেরে সোমবার আজকেই সন্ধ্যাবেলায় নরেন্দ্র মোদী দিল্লি ফিরে যাবেন। প্রশ্নটা হচ্ছে, এই যে বৈঠকটা শুরু হচ্ছে, এই বৈঠকটা হওয়ার ফলে একটা বিরাট একটা আলোচনা চলছে যে বোধহয় এই বৈঠকে বাংলাদেশের সামরিক অভিযান করার ব্যাপারে বোধহয় ভারত সিদ্ধান্ত নেবে। আমি দেখছি বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইউটিউবার তারা ভারতেও আছে, ভারতে বিশেষত কলকাতায় একটু বেশি করে। এছাড়া যারা বাংলাদেশে আছেন তারাও পর্যন্ত ভেবে নিয়েছেন বোধহয় আজকে আলোচনা করে তারপরে ঝাঁপিয়ে পড়বে ভারতের সেনা বাংলাদেশে, ইউনূসকে হটিয়ে দেবে, সেখানে শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়ে প্রত্যাবাসন করবে, তাকে বসিয়ে দেওয়া হবে তার ক্ষমতায়। এইটা নাকি আলোচনা হতে পারে আজকের মিটিংয়ে। যেন খুব এইটা নিয়ে রীতিমতো একটা দ্বন্দ্ব তৈরি করা হয়েছে এবং বলা হচ্ছে যেন এইরকম ব্যাপারই ঘটবে। এই বিষয়টি নিয়ে আমি এখানে ছোট্ট করে দু চার কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা দেখি যে আজকে কেন এই বৈঠকটা কলকাতায় হচ্ছে। প্রথমে এই কারণটা দেখা যাক, কলকাতায় কেন এই বৈঠক হচ্ছে। এর আগে 2023 সালে, এই যে এটা প্রত্যেক বছর হয় না, মাসে মাসেও হয় না, এই যে কমান্ডার্স যে কনফারেন্স হচ্ছে, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, এটা 2023 সালে একবার হয়েছিল ভোপালে। আচ্ছা, 2023 সালে ভোপালে এটা হওয়ার পর কি ভারত কি কোনো জায়গায় আক্রমণ করা কিংবা সৈন্য অভিযান করা এসবগুলোকে হয়েছিল? হয়নি, সেবার হয়নি। 2023-এর পরে 2025-এ এই যে হচ্ছে এবারের বৈঠক, এই বৈঠক কলকাতায় হচ্ছে বলে এবং ফোর্ট উইলিয়ামে হচ্ছে বলে, এবং পশ্চিমবাংলার পাশেই আছে, পশ্চিমবাংলা নয়, ভারতের উত্তর পূর্ব সীমান্তের লাগোয়া রয়েছে বাংলাদেশ, সেই জন্য 2-2-4, যেহেতু বাংলাদেশে এখন শেখ হাসিনাকে হটিয়ে দিয়ে ইউনূসের অবৈধ সরকার, এবং যে সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়, বরং বলা যায় খুবই খারাপ, সুতরাং একটা 2-2-4 করে একটা মিলিয়ে নেওয়া হয়েছে যে ভারত বোধহয় এবার কোনো একটা ব্যবস্থা নেবে। তার জন্য এই আলোচনা এখানে হচ্ছে, কলকাতায় হচ্ছে। কয়েকদিন আগে মে মাসে অপারেশন সিন্দুর করে পাকিস্তানে ওই যে পহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী কাণ্ড ঘটেছিল, 26 জন ভারতীয়কে তাদের ধর্ম দেখে হত্যা করা হয়, তার বদলা নেওয়ার জন্য ভারত অপারেশন সিন্দুর করেছিল মে মাসের গোড়ার দিকে, প্রথম সপ্তাহে পেরিয়ে 7 তারিখ। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের সাথে লড়াই করবার জন্য কি ভারত তার আগে কোনো রকম এরকম কনফারেন্স করেছিল কিংবা কোনো কিছু বলেছিল যে এরকম লড়াই করতে যাব? কিচ্ছু বলেনি। লড়াই করে এরকম ভাবে ঘোষণা করে লড়াই হয় না। আর আজকে ফোর্ট উইলিয়ামে বিজয় দুর্গে সেখানে মিটিংয়ে
ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সিডিএস আরো অনেকেই তারা হাজির রয়েছেন। এরপরে বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে, পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে ভারতকে এই ধরনের মিটিং করতে হয়নি। আর তার থেকে অনেক কম শক্তিধর বাংলাদেশকে আক্রমণ করবার জন্য ভারতকে এইসব আলোচনা করে এগোতে হবে। এটা যারা বলেন তারা ঠিক বলেন না। এটা বলার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে তার যে কি বলবো, একটা বাজারে একটা যার কোনো ভিত্তি নেই এমন একটা খবর চাউর করে দেয়া। আপনার তা হলেও একটা কতগুলো প্রশ্ন আসে, আমি কি কেন এটা কলকাতায় এটা কেন হচ্ছে? কলকাতায় এটা হওয়ার কারণ হচ্ছে, দেখুন এটার মূল কারণ কম্বাইন কনফারেন্স। এটা হচ্ছে কিসের জন্য? তার ঘোষিত উদ্দেশ্য হচ্ছে যে ডিফেন্স গ্যাদারিং করা যে হচ্ছে, সেটা টাইমিং অ্যান্ড লোকেশন এটা দেখা পশ্চিমবাংলায় হচ্ছে। সুতরাং এর পেছনে একটা কারণ আছে, কারণ অবশ্যই, নইলে অন্য জায়গায় কেন হতো না? কারণ তো নিশ্চয়ই আছে, কিন্তু আগে আমি বলবো প্রকাশ্য কারণ, এবং পরে বলবো যদি গোপন কারণ কিছু থেকে থাকে তাহলে সেই গোপন কারণটা কি সেটা আমি এরপরে বলবো। দেখুন, পশ্চিমবাংলা প্রথমে হচ্ছে কলকাতায় কেন এটা হচ্ছে। কলকাতায় এটা হওয়ার কারণ হচ্ছে, এটা স্বরাজ্য ম্যাগাজিন, সেই স্বরাজ্য ম্যাগাজিন একটা ইংরেজি পত্রিকা, তার থেকে আমি স্বরাজ্য ম্যাগাজিনটা অনেকটা হচ্ছে এটা ভারতের জাতীয়তাবাদী পত্রিকা, এবং বলা হয় যে বিজেপির সাথে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই ভাবাদর্শ তার কাছাকাছি এই পত্রিকা, সেই অনুযায়ীও তাদের একটা ছবি আছে। সেখানে বলছে যে দিস ইজ দ্য ডিসিশন টু কনভেন দ্য অ্যাপেক্স লেভেল মিলিটারি ব্রেনস্টর্মিং ফোরাম ইন কলকাতা আফটার মোর দ্যান 2 years ইজ স্ট্র্যাটেজিক্যালি ডেলিভারেট। 2 বছর পরে এটা হচ্ছে, সত্যি স্ট্র্যাটেজিক্যালি এটা খুব ভেবেচিন্তে করা হচ্ছে। দ্য ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স অ্যাট পোর্ট উইলিয়াম বা বিজয় দুর্গ সার্ভস অ্যাজ ইন্ডিয়াস প্রাইমারি মিলিটারি নার্ভ সেন্টার ওভারসিং দ্য ইস্টার্ন ফ্রন্টিয়ার্স ইনক্লুডিং দ্য সেন্সিটিভ 4096 কিলোমিটার বর্ডার উইথ বাংলাদেশ। তার মানে 4096 কিলোমিটার যে দীর্ঘ বর্ডার বাংলাদেশের সাথে, এবং সেই বর্ডার দেখার জন্য, এবং পূর্বাঞ্চলে আমাদের ভারতের যে প্রাইমারি মিলিটারি নার্ভ সেন্টার, স্নায়ু কেন্দ্র হচ্ছে এই ফোর্ট উইলিয়াম বা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ, বিজয় দুর্গ, সেই জন্য এখানে করা হচ্ছে। এইবার বলি যে এই টাইমটা, এটা কেন এত গুরুত্বপূর্ণ এই সময়ে করাটা। তার কারণ হচ্ছে অপারেশন সিন্দুর হয়েছে। অপারেশন সিন্দুর শেষ হয়ে পাকিস্তান হেরে যাওয়ার পর পাকিস্তানের বিভিন্ন নেতা মন্ত্রী তারা ঘোষণা করেছেন, এবার এমনকি আসিম মুনির পর্যন্ত বলেছেন এবারের লড়াই ভারতের পূর্ব সীমান্ত থেকে হবে। শুধু পশ্চিম সীমান্ত নয়, পূর্ব সীমান্ত, মানে নর্থ ইস্টার্ন স্টেটস। নর্থ ইস্টার্নে কারা দেখছে এখানকার দায়িত্ব ভারতের মিলিটারির পক্ষে, সেটা হচ্ছে ওই ফোর্ট উইলিয়াম, বিজয় দুর্গ। তো এইখানটায় যখন এইটা বলা হয়েছে, তখন ভারত কলকাতায় এইটা সম্মেলনটা তৈরি করে, এখানে কনফারেন্সটাকে ব্যবস্থা করে, এখানে তার একটা বার্তা দিল পাকিস্তানকে এবং পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশকেও, যে তোমাদের যেসব হুমকি ধমকি দিচ্ছ আমরা সেগুলো কিন্তু ঠিক মনে নিচ্ছি না, আমরা তার থেকে সতর্ক আছি। কিন্তু তার মানে তো এই নয় যে তোমরা হুমকি ধমকি দিচ্ছ বলে আমরা এখানে মিটিং করে তারপরে ঝাঁপিয়ে পড়বো, এরকম কথা তো নয়। তাহলে এর মধ্যে আলোচনার বিষয়টা কি? দেখুন, সরকারি অভিযান দিয়ে, আমি আগেই বলেছি যে সিদ্ধান্ত ঘোষণা করে, সরকারি ঘোষণা করে যুদ্ধে নামা, এটা কোনো দেশ করে না। ভারতও ইতিপূর্বে করেনি, পাকিস্তানের সাথে যতবার যুদ্ধ হয়েছে, আর বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার আগে এটা তো কোনো প্রশ্নই নেই। এই সম্মেলনের আলোচ্য বিষয়গুলো হচ্ছে সীমান্ত নিরাপত্তা, চীন বাংলাদেশ সম্পর্ক, চীন বাংলাদেশ পাকিস্তান এদের এক কাছাকাছি হওয়া। এখন আপাতত এসসিও বৈঠকের পর একটু পিছিয়ে গেছে, কিন্তু ভারতকে সতর্ক থাকতেই হবে, কারণ পৃথিবীর রাজনীতিতে অনেক সামনের দিকে তাকিয়ে তারপরে রাজনীতির সিদ্ধান্ত নিতে হয়। তো চীন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং পূর্বাঞ্চলের সামরিক প্রস্তুতি প্রাধান্য পেল। মূলত এর লক্ষ্য হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ, অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত সংস্কার। কি নিয়ে আলোচনা হচ্ছে কনফারেন্সের মূল থিমে যাই। মূল থিমটা রাখা হয়েছে ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য নেতৃত্ব, নিরাপত্তার কৌশলগত রূপান্তর ও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এর সাথে সাথে আর কি আছে? সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা, চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার প্রেক্ষিত এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন যেটা বাংলাদেশে হয়েছে, তার ফলে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কিভাবে প্রস্তুত থাকা যায় এবং যৌথ সব বাহিনীর সঙ্গে সমন্বয়ের উপরে গুরুত্ব দিতে
পুরো একদম ছক তৈরি করতে। ছকটা কি? সেটা হচ্ছে প্রস্তুতির ছক। এই বৈঠক, এই কনফারেন্স, সামরিক অভিযানের সম্ভাব্যতা, এটা নিয়ে তো আমি আগেও বলেছি যে কোনো প্রতিবেদনে এই ধরনের কোনো খবর কোনো সরকারি সূত্র থেকে আসেনি, আসবে না। কোনো প্রতিবেদনে বা ফাঁস হওয়া সূত্রে বাংলাদেশে সরাসরি সামরিক অভিযান, যেমন ক্রস বর্ডার স্ট্রাইক, লিমিটেড মিলিটারি অ্যাকশন বা যুদ্ধ ঘোষণার মতো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আলোচনা বা প্রস্তুতির কথা প্রকাশ পায়নি। তাহলে কেন এটা বলছি? ওই যে একটা অহেতুক, ভিত্তিহীন একটা উত্তেজনা তৈরি করা এবং সেই উত্তেজনার খবর দিয়ে পাঠককে কিছুক্ষণের জন্য অভিভূত রাখা, কয়েকদিনের জন্য। এখানে যেটা হচ্ছে, ভারত অতীতেও যেমন অপারেশন সিন্দুরের সময় তারা পাকিস্তানের চরম সীমান্ত উত্তেজনার আগে থেকে সামরিক হস্তক্ষেপের বিষয়টি সরকারি স্তরে গোপন রেখেছে এবং একমাত্র সন্ত্রাস বিরোধী প্রয়োজনে সীমিতভাবে ব্যবহার করেছে। খবর ডক্টর ইউনূস স্যার, ভালো আছেন আপনি? শুনলাম যমুনায় নাকি আপনি ঠিক মতো ঘুমাইতে পারছেন না, আপনার নাকি প্রতিনিয়ত রাত বিরাতে ঘুম ভেঙে যায়, ঘটনা কি স্যার? স্যার আপনি তো আন্তর্জাতিক খেলোয়াড় স্যার। স্যার মার্কিন ডিপ স্টেট, ওপেন সোসাইটি, মার্কিন চার্জ অ্যাফেয়ার্স আপনাকে ঘুমের ওষুধ দেয় না স্যার? আপনি না ঘুমালে বাংলাদেশ কিভাবে জেগে উঠবে স্যার? স্যার আপনি যদি না ঘুমাইতে পারেন তবে বাংলাদেশের তথাকথিত জেনজি প্রজন্ম, বাংলাদেশের তথাকথিত সমন্বয়করা এবং জামায়াত ইসলাম ও বিএনপির কি হবে স্যার? স্যার আপনার কেন ঘুম আসে না স্যার? প্লিজ স্যার আপনি ঘুমানোর চেষ্টা করেন স্যার, প্রয়োজনে আপনি পাকিস্তান থেকে ঘুমের মেডিসিন নিয়ে আসেন স্যার। এভাবে হয় স্যার? এই যে এত বয়স হয়ে গেছে আপনার, আপনি যদি ঘুমাতে না পারেন আপনি তো অসুস্থ হয়ে যাবেন স্যার। আপনি অসুস্থ হলে এই বাঙালিকে আলোর দিশা কে দেখাবে স্যার? স্যার আপনি অসুস্থ হয়েন না স্যার, প্লিজ স্যার আপনি ওষুধ খান স্যার। আমাদের শান্তির পায়রা, আমাদের শান্তির অগ্রদূত, আমাদের শান্তির মহারাজা ডক্টর সুৎখুর ইউনূস, তিনি ইদানিং ঘুমাইতে পারছেন না। তার অনেক বড় ভয় কাজ করতেছে মনের মধ্যে, কখন না জানি একটা সেনা কু হয়ে যায় কিংবা কখন না জানি তাকে গদি থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শান্তির রাজা, আমাদের শান্তির পায়রা ক্ষমতায় বসার পূর্বেই সেভেন সিস্টার্সকে খেয়ে দেওয়ার জন্য বলে দিয়েছিলেন। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং ক্ষমতায় আসার পর বিভিন্ন ভাবে ভারতকে উত্তপ্ত করা হয়েছে। সেভেন সিস্টার্স খেয়ে দেব, চিকেন নেকের গলা কেটে দিব, দিল্লির মসনদে গাজীওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করব, কলকাতা দখল করে ফেলবো, বাংলাদেশের মানচিত্র হবে অনেক বড়, বাংলাদেশ অনেক বড় ভূখণ্ডের অধিকারী হবে, অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন এবং বলেছেন যদি ভারত বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করে আপনারা সাম্প্রদায়িক যে গোষ্ঠী রয়েছে এরা প্রত্যেকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ভারতের সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করবেন। অনেক কথা বলেছিলেন না স্যার? আপনার সেই 26 লক্ষ ভারতীয় তত্ত্বের যে প্রবর্তক ডক্টর আসিফ নজরুল ভারত বিদ্বেষী অনেক কথা বলেছে, কিন্তু হঠাৎ করে আপনারা সুর পাল্টাচ্ছেন কেন স্যার? ঘুম আসতেছে না স্যার? মার্কিন চার্জ অ্যাফেয়ার্স, মার্কিন ডিপ স্টেট, ওপেন সোসাইটি, জর্জ সরোস সবাই কি মাথার উপর থেকে ছায়া সরিয়ে নিয়েছে? হিলারি ক্লিন্টন কি ফোন ধরছে না স্যার? বারাক ওবামা কি ফোন ধরছে না স্যার? ডোনাল্ড ট্রাম্প কি আপনার ফোন পিক করতেছে না? স্যার এভাবে হলে হয় স্যার? কত স্বপ্ন ছিল। এই যে একটা গান মনে পড়তেছে, আশা ছিল মনে মনে ঘর বাঁধিব তোমার সঙ্গে, তোমায় নিয়ে কি জানি যাবো আমি গহীন বালুর চর না কি যেন একটা, যাই হোক স্যারের কত আশা ছিল স্যার ভারতকে দখল করবে, ভারতের একটা অংশ নিয়ে বাংলাদেশকে একটা বৃহৎ রাষ্ট্র বানাবে। স্যারের কত আশা ছিল পাকিস্তানের সাথে মিলেমিশে সংসার করবে। আমরা যে তথ্য পেয়েছি স্যার, আপনি নাকি ঘুমাইতে পারবেন না স্যার, আপনি না ঘুমাইলে বসে বাঁচতে পারবেন স্যার? এই যে ঐক্যমত কমিশনের বৈঠক, সংস্কার এসব বাল ছাল, এগুলা সব মুখরোচক গল্প। এই গল্পগুলো শুনিয়ে মূলত বাংলাদেশের মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে রাখার চেষ্টা করা হচ্ছে। আপনারা অনেকে আমার চ্যানেল দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, দয়া করে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের শান্তির পায়রা ডক্টর ইউনূস ভারতের সাথে বিভিন্ন মারফতে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু ভারতবর্ষ তাকে পাত্তা দিচ্ছে না এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা ভারতের কাছে সেফ এক্সিট চাচ্ছেন। হয়তো অনেকেই অনেক মাধ্যমে কথাগুলো শুনে গেছেন, তরুণ ঘোষ দাদা তিনিও বলেছেন তার ভিডিওতে, নাহিদ রেইন্স ভাই তিনিও বলেছেন, বাট আমিও যে তথ্য পেলাম আমার মনে হলো আমার জায়গা থেকে আমার যে দর্শক রয়েছে তাদেরকে আমার জানানো উচিত বলে আমি মনে করছি। সেই অভিপ্রায় থেকে মূলত কথাগুলো বলা। ডক্টর ইউনূসের মাথার উপর থেকে ছায়া সরিয়ে ফেলেছে মার্কিন ডিপ স্টেট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে এই মুহূর্তে অচল মাল হিসেবে ময়লার ভাগাড়ে বিবেচনা করছে, অর্থাৎ যে কোনো সময় লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কারণ মার্কিন ডিপ স্টেট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা গুলা ছিল, যে স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়া কেন্দ্রিক, সেই স্বপ্ন আপাতত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। কারণ ত্রিদেশীয় যে মিলন মেলা আপনারা দেখেছেন ভারত, চীন এবং রাশিয়া, এই মিলন মেলাকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা থ্রেট হিসেবে নিয়েছে, বিশেষ করে ইকোনমিক্যাল থ্রেট বলা চলে এটাকে। কারণ এই অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ যতটুকু অবশিষ্ট আছে, যদি এই তিন দেশের মধ্যে ঐক্য হয়ে যায় সেক্ষেত্রে এই বাকি অংশটুকু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নিয়ন্ত্রিত থাকবে না। অর্থাৎ যদি চীন, রাশিয়া এবং ভারতের ঐক্য হয় এবং বাংলাদেশ থেকে ডক্টর ইউনূসকে লাথি মেরে এই তিন দেশ ফেলে দেয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দুঃখিত পাকিস্তানের কথা বলাটা ভুল, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই প্রত্যেকটা দেশ
এই 3 দেশের সাথে জোট করবে। কারণ এই অঞ্চলে যদি আপনি টিকে থাকতে চান, বেঁচে থাকতে চান, আপনার অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে চান, সেই ক্ষেত্রে এই 3 দেশের বিকল্প কোনো পথ অন্য কোনো দেশের মধ্যে নাই। ব্যাপারটা পুরোপুরি ভৌগোলিক। এখন ভৌগোলিক দিক বিবেচনা করলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আকাশপথে বলেন কিংবা জলপথে বলেন কোনোভাবেই বাংলাদেশকে সহায়তা করতে পারবে না। কারণ ভারত মহাসাগরের একটা বিষয় রয়েছে, সেখানে চীনের যুদ্ধজাহাজ মোতায়েন করা আছে, ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন করা আছে। সো নৌপথে কোনো কিছু আসার কোনো প্রকার সম্ভাবনা নেই। এবং আকাশপথে যদি ভারতবর্ষ তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়, শ্রীলঙ্কা তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়, মিয়ানমার তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়, বাংলাদেশের কোনো ফ্লাইট, কোনো আন্তর্জাতিক ফ্লাইট কোনো দেশে যেতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, এখান থেকে যদি আপনারা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল লিখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।